আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। সময়টা 1998 সাল। তাহলে অনির্বাণ, তোমায় যে দায়িত্বটা দিয়েছি সেটা বুঝে গেছো আশা করি। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার সাথে যাবে চিন্ময় ও দীনেশ। ওরা ওখানে তোমার থাকা খাওয়ার সম্পূর্ণ বন্দোবস্ত করে দিয়েই চলে আসবে। কেমন? তোমার একা থাকতে আশা করি খুব একটা সমস্যা হবে না। আসলে স্যার, আমার এটাই প্রথম কাজ, তাই একটু তো অসুবিধা হবেই। থিসিসের পেপার জমা করতে গেলে তোমায় যে বিভিন্ন জায়গায় যেতেই হবে অনির্বাণ। ফেলোশিপের এটা তোমার দ্বিতীয় বর্ষ। তাহলে কাল সকাল 6টায় ট্রেন, তুমি ডিরেক্ট হাওড়ায় চলে যেও। ওরা বড় ঘড়িটার ঠিক নিচে তোমার জন্য অপেক্ষা করবে। কেমন? গুড লাক। এই প্রথম অনির্বাণ নিজের বাড়ি ছেড়ে এত দূরে এক অজপাড়া গায়ের কোনো জমিদার বাড়ির পুনরুদ্ধার, সংরক্ষণ ও মাপজোকের জন্য যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার অনির্বাণ সিংহের ছোট থেকেই ভীষণ টান এই পুরনো স্থাপত্যের প্রতি, আর সেই জন্যই ইতিহাসের প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ে পড়াশোনা করা। দুপুর 3টে ওরা ট্রেন থেকে নামল। সামনেই এক গরুর গাড়ি দাঁড়িয়েছিল। তিনজনে ওটার ওপর চেপে বসল। রাত 8টায় এক ফিরতি ট্রেনে বাকি দুজন আবার ফিরে যাবে। গরুর গাড়ি এগিয়ে চলল দুলকি চালে। শহরের ইট পাথরের জঙ্গল আর ধুলোবালির দমবন্ধ করা পরিবেশ থেকে অনেকটা দূরে বাংলার এক প্রত্যন্ত গ্রাম রুদ্রপুর। গ্রামের শেষ প্রান্তে লোকালয় থেকে বেশ কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের পুরনো রায়চৌধুরী জমিদার বাড়ি। বাড়িটা কিছুটা সাহিত্যের বাংলোর মতো। চারিদিকে ঘন আমবাগান, আর বাড়ির পেছনের দিকে একটা মুজে যাওয়া বিশাল পুকুর। পুকুর পাড়ের পুরনো সানবাঁধানো ঘাটটা এখন শ্যাওলা আর বুনো লতায় ঢেকে গিয়েছে। এই বিশাল ভগ্নপ্রায় ইমারতটার দিকে তাকালেই বুকের ভেতরটা কেমন যেন ছাঁত করে ওঠে। কালের নিয়মে পলেস্তরা খসে পড়েছে। বের হয়ে আছে পুরনো আমলের চ্যাপ্টা ইটের কঙ্কাল। কিন্তু এই মৃতপ্রায় ইমারতটাকেই সংরক্ষিত করতে কলকাতা থেকে রুদ্রপুরে এসে পৌঁছেছে তরুণ গবেষক অনির্বাণ। পেশাগত দিক থেকে অনির্বাণ অত্যন্ত খুঁতখুঁতে এবং নিখুঁত। জমিদার বাড়ির বিশাল লোহার তোরণটা পার হয়ে যখন গরুর গাড়িটা ভেতরে ঢুকল, তখন সূর্য প্রায় পশ্চিমে হেলে পড়েছে। বিশাল উঠোনের একপাশে দাঁড়িয়েছিল কাশেম চাচা। বয়সের ভারে চামড়ায় ভাঁজ পড়লেও লোকটার চোখ দুটো বেশ তীক্ষ্ণ। অনির্বাণ, চিন্ময় ও দীনেশ গাড়ি থেকে নামতেই কাশেম চাচা এগিয়ে এলো। আপনাদের তো ঠিক চিনতে পারলাম নাই। আমি অনির্বাণ সিংহ, শহর থেকে আসছি। এইটাকে সরকার হেরিটেজ বানাবে, তাই আমায় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এই যে কাগজপত্র। আর বলছি, এই বাড়ির কোনো বংশধর আছেন? বংশধর তো সব বাইরে, আমার লগে দায়িত্ব দিয়া তারা চলি গেছে। এই রতন, রতন, এই বাবুদের জন্য কিছু চা আর খাবার নিয়ে আয়। আপনারা এখানে কাজ করতে পারেন, তবে থাকার জায়গা অন্যখানে ব্যবস্থা করতে হইব। কেন? এখানে কি ঘরের অবস্থা এতটাই খারাপ? শুধু ঘর নয়, সব কিছুরই অবস্থা। যাই হোক, তবে এখানে থাকা যাবে না। আর উপরে উঠবেন নাই, নিচে একটা ঘরে যেখানে আমি থাকি সেখানে থেকে আপনার যা করার করবেন। সন্ধ্যা নামলেই আমাদের সাথে চলে যাবেন। আমি এই বাড়ির তালা ঝুলিয়ে চলে যাব। না, আমি এখানেই থাকবো। তোমরা গেলে চলে যেতে পারো, চিন্তা নেই। আমি ইউনিভার্সিটি থেকে আসছি, সুতরাং এখানে কোনো মূল্যবান জিনিসে আমি হাত দেব না। যে কোনো একটা ঘর একটু ভালো করে পরিষ্কার করে দাও বরং। আমি অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে কাল বা আজ রাতেই কাজ শুরু করব।
এই বলে কারোর বাধা না মেনেই অনির্বাণ তার দুই সহকারীর সঙ্গে ভেতরে চলে গেল। রতন নামে সেই ছেলেটি ততক্ষণ অন্দর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। সে কাশেমের পাশে এসে দাঁড়াতেই কাশেম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার একজন আইলো শিকার হতি। একটু পরে কাশেম আর রতন ভেতরে চলে গেল। রতন রান্নাঘরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে লাগল। কয়েকদিন আগেই একটা চিঠি এসেছিল বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ থেকে, যে কয়েকদিনের মধ্যেই জমিদার বাড়িতে লোক যাবে গবেষণার জন্য। সেই মতো ঘর যেন পরিষ্কার করে রাখা হয়। তাই তখন থেকেই রতন প্রতিদিনই সকাল থেকে বিকেল অবধি এখানে কাজ করত। জমিদারের নিজের বলতে তেমন কেউই ছিল না। তার নিজের বাড়ি ছিল পাশের গ্রামে, আর এই বাড়িটা উনি সাহেবদের থেকে উপহার পেয়েছিলেন বলে শোনা যায়। বর্তমানে তার ভাগ্নে স্ত্রীর নামেই সমস্ত কিছু কাগজপত্র। তবে তিনিও এখানে এখন থাকেন না। এখানে জমিদারের সময় থেকেই এক ভয়ঙ্কর মৃত্যুলীলা শুরু হয়, যার কোপে জমিদারের কোনো সন্তানই বাঁচেনি। তার ভাগ্নে স্ত্রী মৃন্ময় দেবী কিছুদিন আগে একবেলার জন্য এসে সব ব্যবস্থা করে দিয়ে চলে যান। তবে ওপরের ঘরে কেউ ভুলেও ওঠে না। বিক্রির ব্যাপারও করা হয়েছিল অনেক, কিন্তু যারাই কেনার জন্য বাড়িটাতে আসতো তারা শেষ অবধি কেউ বেঁচে ফিরত না। মৃন্ময় দেবীর বয়স এখন ৭৫ পেরিয়েছে। তিনি বর্তমানে তার ছেলে বউদের সঙ্গে থাকেন কানপুরে। চিঠিটা সেখানে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তিনি চিঠি পাঠিয়ে বারণ করাতেও কোনো কাজ হয়নি। এই জমিদার বাড়িটাকে হেরিটেজ করবার জন্য যতবার লোক পাঠাতে চেয়েছে সরকার পক্ষ থেকে, ততবারই বাধা এসেছে। সরকারের পক্ষ থেকে টিম পাঠিয়ে রেইডও করা হয়েছিল এই ভেবে যে পুরনো আমলের কোনো গুপ্তধনকে ধামাচাপা দেওয়ার জন্যই এই বাধা দেওয়া। কিন্তু বারংবার নানা অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল টিমের লোকদেরকে। শেষ পর্যন্ত তারা সবাই এখান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল। তবে একজনকে ফেরানো যায়নি। কিন্তু এক রাত কাটতে না কাটতেই তাকেও আর খুঁজে পাওয়া যায়নি কোথাও। যদিও তার যে মৃত্যু হয়েছে সেটাও নিশ্চিত করে বলা যায় না, তাহলেও দীর্ঘ ১৫ বছর ধরে সে নিখোঁজ। হয়তো এতদিনে তার বাড়ির লোকও তাকে মৃত হিসাবেই ধরে নিয়েছে। এরপর থেকে নতুন শিক্ষার্থীরাও সেখানে যেতে পারেনি ভয়তে। ভূতের গল্প ফেঁদে বারবার নিষেধ এসেছিল মৃন্ময়ী দেবীর স্বামীর জীবদ্দশায়, কিন্তু আর কোনো কথা শুনতে নারাজ আর্কিটেকচার বিভাগ। ওনার আসল বাড়ি তো কবেই সরকার নিয়ে নিয়েছিলেন, বাকি ছিল এই বাড়িটা। কিন্তু অদ্ভুতভাবে ভেতরে ঢোকা থেকেই যেন ওপরের কোণার একটা ঘর অনির্বাণকে টানছে। এটা কি হচ্ছে তার সাথে? একটু পরে রতন খাবার দিয়ে গেল। কাসেম বলল, একটা কথা বলি বাবু, আপনি শহরে শিক্ষিত মানুষ। এই বাড়ির কিছু নিয়ম আছে। রাইতে ফিরেতে এই বাড়ির ত্রিসীমানায় কোনো মত্ত মানুষ টেকে না। আপনি বরং রাইতে গ্রামের ওই পারে পঞ্চায়েত অফিসে গিয়া থাইকেন, আমি ব্যবস্থা কইরা দেব। ওহ, আবার সেই একই কথা বলছো। বাবু, এই বাড়িটা রন্ধ্রে রন্ধ্রে মায়া জড়াইয়া আছে। যে একবার এই মায়ায় আটকা পড়ে তার আর নিস্তার নাই। রাইতের বেলা যদি বাতাসে বুনো চুঁই আর চন্দনের গন্ধ পান, তাইলে খবরদার নিজের ঘরের দরজা খুলবেন না বাবু। আমার কথাটায় বিশ্বাস রাখেন, আর এই ঘরে থেকে একদম বেরোবেন না। কিন্তু বাথরুমে যেতে হলে তো বেরোতেই হবে। এই ঘরের পাশেই দেখুন কলঘর আছে, ওই হেনে আপনার যা কইরার কইবেন। আমরা বেরোবার আগে চল দিয়া যাব। তবে খবরদার এই ঘর থেকে বেরোবেন নাই। অনির্বাণ কিছু বলল না। সে তার দুজন সহকারী খাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিল। যাবার সময় তাকে একটা ছোট নোকিয়ার মতো ফোন দিয়ে তারা চলে গেল।
সে বাইরে বেরিয়ে তার নিজস্ব বিদেশে ভিডিও ক্যামেরা থেকে জমিদার বাড়ির অনেকগুলো ছবি তুলল। ক্যামেরাটা তার মামা বিদেশ থেকে এনে দিয়েছিল তার জন্য। ছবি তুলে সে আবার জমিদার বাড়িতে ঢুকল। দরজাটা ভালো করে বন্ধ করে দিল ভেতর থেকে। বৈঠকখানার বড় ঘড়িটাতে 12টা বাজার ঘন্টা পড়ল। একবার চমকে উঠে তারপর স্বাভাবিক হয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো অনির্বাণ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এতটাই নিস্তব্ধ যে সে নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। ঘরে ঢুকতে গিয়ে আরও একবার তার চোখ গেল সেই দোতলার পূবের ঘরটার দিকে। নিজের হাতের জোরালো টর্চের আলোটা ওদিকে ফেলল সে একবার, কিন্তু হঠাৎ দেখল সেখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। তার বুকটা ছাত করে উঠল। হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে টর্চটা তুলে নিয়ে আবার সেখানে ফেলতেই দেখা গেল না, কেউ নেই সেখানে। সে মনে মনে ভাবল, ধুর, কি সব ভাবছে? বোধহয় অন্ধকার বাড়িতে একা থাকার কারণে এইসব হচ্ছে। এই কাজটাই আমার প্রথম পরীক্ষা। এইটায় পাশ করে গেলেই আমার বিদেশ যাওয়া আটকায় কে? হঠাৎ সে একটা গন্ধ অনুভব করল, বুনো জুঁই আর চন্দনের মিশ্রণ। শুধু তাই নয়, সে যে নিজের অজান্তেই এতক্ষণে সিঁড়ি বেয়ে কখন যে ওপরে উঠে এসেছে সে বুঝতেই পারেনি। হঠাৎ পূব দিকের ঘরের দরজা সামান্য ফাঁক হল। সেখান থেকে যেন কেউ মোহময়ী কণ্ঠে তার নাম ধরে ডাকল, অনির্বাণ, ভেতরে এসো। আমি মায়া, আজ আমি তোমায় তৃপ্ত করতে এসেছি। অনির্বাণের বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে, কিন্তু তার মাথাটা এমন ঝিমঝিম করছে কেন? ধীরে ধীরে নিজের অজান্তেই সে এগোতে থাকে দরজাটার দিকে। সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায়। গন্ধটা ক্রমশই বাড়ছে, যেন তার সকল চেতনাকে গ্রাস করে নিচ্ছে সেই গন্ধটা। বাইরে বেশ জোরে একটা বাজ এবং এর সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। ধীরে ধীরে অনির্বাণের শরীরে এক বিশেষ ইচ্ছে তীব্র হচ্ছে। ধীরে ধীরে যেন সেই গন্ধটা তাকে মোহগ্রস্ত করতে শুরু করল। এক ভীষণ মাদকতায় তার চোখ যেন বুজে যেতে চাইল। অনির্বাণ বুঝতে পারছে যে তার শরীর ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাও সে কোনো মতে চোখ দুটো খুলে চাইতে চেষ্টা করল, না, পারল না। অবশেষে সে ঘরে ঢুকতে দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। নিচের বৈঠকখানায় পড়ে থাকা টর্চটা যেন এক অদৃশ্য হাত নিভিয়ে দিল, আর উপরে চলতে লাগলো এক আদিম নৃশংস খেলা। অনির্বাণ ধীরে ধীরে যেন সেই মোহময়ী নারীর শরীরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। সকালবেলার কড়া রোদ যখন অনির্বাণের চোখের ওপর পড়ল তখন তার ঘুমটা ভাঙল। মাথাটা প্রবল যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। শরীরটা এতটাই ভারী আর ক্লান্ত যে মনে হচ্ছে কেউ যেন তাকে পিটিয়ে থেঁতলে দিয়েছে। সে চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ নিচে সে যে ঘরে ছিল সেখানেই সে শুয়ে আছে, কিন্তু মেঝেতে। তার থেকে কিছুটা দূরে পড়ে আছে তার টর্চটা। ঘুলঘুলি ও খড়খড়ির ফাঁক দিয়ে চুঁইয়ে সকালের আলো এসে ঘরে পড়ছে। বাইরে পাখিরা ডাকছে। অনির্বাণ উঠে বসার চেষ্টা করল। এতক্ষণে সে খেয়াল করল যে সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে। তার পাশে কেউ নেই, মায়ার কোনো চিহ্নই নেই। গতকাল কি হয়েছিল তার? না, সে মনে করতে পারল না। তবে এটুকুই মনে আছে যে মেয়েটার নাম মায়া। কিন্তু মায়া যদি সত্যি এসে থাকে তাহলে সে কিভাবে আসবে? বাইরের দরজা তো বন্ধ ছিল। তাহলে কি সে যখন বাইরে ছবি তোলার কাজে ব্যস্ত ছিল তখনই মেয়েটি ভিতরে ঢুকেছিল?
না, কিছুই বুঝতে পারে না। তবে এই বাড়ি নিয়ে অনেক কিছুই সে খবরের কাগজে পড়েছিল, কলেজেও শুনেছিল, আর সেই জন্যই সে নিজেই এগিয়ে গিয়েছিল তার এই জুটির কাছে ওকে এখানে পাঠানোর বিষয়ে অনুরোধ জানাতে। সে মনে মনে বলে, তুমি যেই হও মায়া, তোমার খেলা আমি সবার সামনে আনবই। সাথে সাথে অনির্বাণ ফোন করে এই জুটিকে সব বিষয়টা জানান। তিনি বললেন, ঠিক আছে, আমি কালকেই লোক পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, আর তুমি আজ রাতটা সাবধানে থেকো। এই সময় বাইরে থেকে রতন ও কাসেম চাচার গলার আওয়াজ পাওয়া গেল। অনির্বাণ বাবু, অনির্বাণ বাবু, দরজা খুলুন। ও অনির্বাণ বাবু, দরজা খোলেন। দরজা খোলেন বাবু, দরজা খোলেন। আপনি ঠিক আছেন তো? সে কাঠের জানলার খড়খড়িটা তুলে মুখ বাড়িয়ে বলল, আমি আসছি, একটু দাঁড়াও। বলে কোনো মতে দাঁড়িয়ে উঠে ঘরের এক কোণে রাখা নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে গেল। হঠাৎ তার চোখ পড়ল আয়নায়। ওটা কি? ওটা কি অনির্বাণ? সে নিজে নিজেকে দেখে চিনতে পারল না। তার শরীর এক রাতের উন্মাদনায় যেন অর্ধেক হয়ে গিয়েছে। সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়াতেই সে চমকে উঠল। এ কি? আমার শরীরটা এমন ফ্যাকাশে লাগছে কেন? হ্যাঁ, যেন যেন মনে হচ্ছে শরীরে কোনো রক্ত নেই। সে দেখল তার চোখের নিচে গভীর কালি, গাল দুটো সামান্য বসে গেছে, যেন তার বয়স অন্তত 10 বছর বেড়ে গিয়েছে। গা হাতের দাগগুলো এখন বেশ গভীর লাগছে, চিচ্চির করে জ্বালাও করছে। অনির্বাণ হাত দিয়ে দাগগুলো ছুঁতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। ওই আঁচড়ের জায়গাগুলো থেকে রক্ত বেরোচ্ছে না, বরং একটা কালো রঙের আঠালো তরল পদার্থ চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। তরলটা থেকে বুনো জুঁই আর পুরনো চন্দনের পচা উটকো গন্ধ আসছে। সে একটা ফুল শার্ট পরল, যাতে ক্ষতগুলো রতন আর কাশেম চাচা দেখতে না পায়। দরজাটা খুলতেই রতন বলল, বাবু, রাতে কোনো সমস্যা হয়নি তো? না না, কিন্তু আপনার মুখ চোখ তো অন্য কথা বলতেছে বাবু। আমি আবারও কইতাছি, আমাগোর সাথে বিকালে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, তাইলে বাইসা যাবেন বাবু, বাইসা যাবেন। অনির্বাণ আর কোনো কথা বলল না। স্নানের সময় ক্ষতগুলো পরিষ্কার করে ডেটল লাগিয়ে দিল। তবে সে রাতের একটা পরিকল্পনা করল। সে আজ রাতে রুমাল বেঁধে রাখবে নাকে, যাতে সেই গন্ধটা সে আর না পায়। কেমিক্যাল স্প্রে করে তুমি যতই ভুতুড়ে ব্যাপার বোঝানোর চেষ্টা করো না কেন, আজ আমি কিছুতেই দমছি না। আর আজ রাতে আমি ওই ঘরেই থাকব। সাথে থাকবে আমার এমার্জেন্সি আলো, আমার ক্যামেরা অন থাকবে। তোমাকে ধরার জন্যই তো আমার এখানে আসা মায়া। এই বাড়িতে অবৈধ কাজ যে হয়, তাও আবার নিয়মিত, তার প্রমাণ আমি আজ রাতেই সংগ্রহ করব। সারাদিন অনির্বাণ কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখল। সে পুরনো নকশাগুলোকে ভালো করে একবার পরীক্ষা করল, রতনকে নিয়ে মাপযোগ করালো। কিন্তু ভেতরে ভেতরে সে একটা অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মস্তিষ্ক বারবার তাকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তার পরিকল্পনা, সেই জেদ যেন চেপে বসে থাকলো তার মনে। বিকেলে সবাই চলে যেতেই সে একটা ভারী ইঁট জোগাড় করে ওপরে গেল। তখনও বিকেলের হালকা আলো ছিল। সে ইঁট দিয়ে সমানে তালাতে মারতে থাকলো। তালাটা এক সময় ভেঙে গেল। যদিও গন্ধের তীব্রতা তখন অতটা নেই, তবুও নাকে সে রুমাল বেঁধে নিল। এমার্জেন্সি আলো জ্বালালো। বহুদিন ধরে বন্ধ পড়ে থাকা জানলাগুলোকে সে খুলে দিল। তখন সূর্য সবে অস্ত গেছে। সিঁদুরে মেঘের ছটা পুরো আকাশটাকে যেন বেষ্টন করে আছে। টেবিলের একটা জায়গা পরিষ্কার করে সে নিজের ক্যামেরাটা অন করেই রাখল। যদিও এক রাতেই তার এমার্জেন্সি আলো ও ক্যামেরার চার্জ ফুরিয়ে যেতে পারে ভেবে সেটা আবারও অফ করে দিল। এখন নয়,
যখন দেখব গন্ধটা তীব্র হচ্ছে তখন অন করব ক্যামেরাটা। লাইটটা বরং জ্বালাই থাক। পরশু সন্ধেবেলা কিনেছিলাম, হয়তো আজ রাতটা পার হয়ে যেতে পারে। কাল 12টার পর আমি মায়াকে দেখেছিলাম, আজও হয়তো সময়টা একই থাকতে পারে। এবার দেখা যাক। রাত হলো, গন্ধের তীব্রতা বাড়ল। অনির্বাণ ক্যামেরা অন করল। খটখট শব্দে জানলাগুলো বন্ধ হয়ে গেল। হঠাৎ হাওয়ার এক দমকে তার কাজের কাগজগুলো উড়ে গেল। অনির্বাণ কাগজের পেছনে দৌড়ল। কাগজটা তুলতে গিয়ে দেখল কাগজটা যেখানে পড়ে আছে সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কালো শাড়ির সামনে কাগজটা পড়ে আছে। অনির্বাণের হাতটা কাঁপল। সে কাগজটা তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু তারপরেই ভয়েতে 2 কদম পিছিয়ে এলো। মায়ার গতকালের মায়া মুখ আর নেই। তার চোখ দুটো উল্টানো, মুখের চামড়া গলে গলে পড়ছে। মুখটা নানা ফাটলে ভরা, যেন কেউ ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে। একটা পচা গলা হাতে বড় বড় নখরযুক্ত আঙুল। অনির্বাণের দিকে ধীরে ধীরে সে এগোতে লাগলো। তারপর গলাটা টিপে ধরে শূন্যে তুলে ধরল ওকে আর বলল, আজ তোর শেষ রাত অনির্বাণ। তুই আমার সত্যতা যাচাই করতে চাস আমার? তবে সত্য দেখ, তোকে সত্য দেখিয়ে তবেই আমি তোকে মারবো। অনির্বাণ ফিরে গেল 100 বছর আগে। সে দেখল সে এই বাংলো বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। তার থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে আছে 3 জন সাহেব, একজন মালকোঁচা মারা ধুতি ও পাঞ্জাবি পরা লোক, আর কয়েকজন লাঠি হাতে খাটো ধুতি পরা লোক। তারা একটি মেয়ের 2টো হাত দুদিক থেকে ধরে রেখেছে। কাউকে সে না চিনলেও মেয়েটিকে সে বিলক্ষণ চেনে। সে হলো মায়া। সামনে দাঁড়ানো 3টে সাহেব কুটিলভাবে হাসছে। তাদের অস্পষ্ট ইংরেজির টানে বাংলায় বলা কথা থেকে জানা গেল লোকটার নাম রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। মায়ার চোখে এক ভয়ঙ্কর আগুন ছিল। সে রেগে বলেছিল, শয়তান জমিদার, তুই আমার স্বামীকে আমার চোখের সামনে মারিয়েছিস। তোকে আমি ছাড়বো না। আমার মিলনের সুন্দর মুহূর্ত তুই তোর লোকদের দিয়ে নষ্ট করিয়েছিস। তোকে আমি শেষ করে দেব শয়তান। কি আমায় শেষ করবি তুই? তোর মতো এক অবলা মেয়ে? যাক যাক, ছাড়, বাদ দে বাদ দে। আরে তুই সাহেবদের প্রসাদ হতে চলেছিস রে। তোর শরীরের বিনিময়ে আমি পাবো আরো 3টে গ্রামের মালিকানা। আরে তোর তো গর্ব হওয়ার কথা, কারণ তুই পাবি আমার এই জমিদারিটা। তুই হবি আমার কেনা গণিকা। আমার সকল অতিথিদের সেবা করবি, খুশি করবি, বিনিময়ে পাবি অফুরন্ত ঐশ্বর্য। এক বাগদি বউ হয়ে আর কি চাস? তুই আমার জন্য শুধু এটুকুই করে দে। শোন, শুধুমাত্র তোকে তুলে আনার জন্যই আমায় সাহেবরা এই বাড়িটা উপহার দিয়েছেন, বুঝলি? তুই ভাবলি কি করে যে তুই আমায় যা বলবি আমি শুনবো? একবার আমার গায়ে হাত লাগিয়ে দেখ, তারপর। কথাগুলো বলতে বলতেই এক দাসী একটা ছোট্ট আতরের শিশি নিয়ে এসে জমিদারের হাতে দিল। জমিদার হাসতে হাসতেই সেই শিশি থেকে নিজের হাতে কিছুটা আতর ঢেলে রাগে ফুঁসতে থাকা মায়ার সারা শরীরে মাখিয়ে দিতে লাগলো। তারপরই গন্ধটা অনুভব করলো অনির্বাণ, সেই বুনো জুঁই আর চন্দনের গন্ধ। ধীরে ধীরে মায়ার চেতনা হারাতে লাগলো। অর্ধচৈতন্য মায়াকে লাঠিয়ালরা ধরে উপরে নিয়ে গেল। অনির্বাণ দৌড়ে বাধা দেবার চেষ্টা করলো, কিন্তু
কিন্তু পারল না। সে দেখল সেই ঘরটাতে নিয়ে আসা হলো মায়াকে, যেখানে অনির্বাণ বিকেলে ঢুকেছিল। তারপর লাঠিয়ালরা মায়াকে বিছানায় ফেলে চলে গেল। ঘরটা তখন যেন কোনো রাজকুমারীর প্রাসাদ লাগছিল, আর সেই প্রাসাদের মখমলের বিছানায় যেন ঘুমোচ্ছে এক রাজকুমারী। সত্যি সে ছিল এক অপরূপ সুন্দরী। কিছুক্ষণের মধ্যেই এক সাহেব এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে শুরু করলো মায়ার সাথে এক আদিম খেলা। অর্ধ চৈতন্য মায়ার বাধা দেবার ক্ষমতাটুকু পর্যন্ত ছিল না। একে একে 3 জন সাহেবের শারীরিক খেলা শেষ হলে রাজেন্দ্র নারায়ণ এলো। কিছুক্ষণ উন্মত্ত নেকড়ের মতো তার আস্ফালন মেটানোর পরে সে হঠাৎ অনুভব করল মায়ার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মায়ার নিম্ন অংশের দিকের বিছানা রক্তে লাল হয়ে গেছে। হঠাৎ সংবিত ফিরে পেয়ে সে উঠে দাঁড়ালো, তারপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে 4-5 জন লোক এসে বিছানা সরিয়ে সেই জায়গায় মেঝেতে মায়ার নগ্ন শরীরটা তার পরনের শাড়ি দিয়ে ঢাকা দিয়ে শুইয়ে দিল। তারপর ইট, সিমেন্ট, বালি দিয়ে চারপাশে পাঁচিল তুলে কবর দিয়ে দিল। তারপরও আবার পালঙ্কটা চারদিক থেকে 4-5 জনে তুলে সেই কবরের ওপর রেখে দিল, যাতে বাইরে থেকে মনেই না হয় যে ওখানে কোনো শরীর কবর দেওয়া হয়েছে। মায়ার স্বামীকে আগেই মেরে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল জমিদারের লেঠেলরা। এখন মায়ার শরীরও চিরনিদ্রায় চলে গেল ওই বিছানার তলায়। অনির্বাণ বুঝতে পারল, যেহেতু রাতেই মায়াকে তুলে এনে এই জঘন্য নৃশংস ঘটনা ঘটিয়েছিল এতগুলো পুরুষ, তাই মায়ার আত্মা জেগে ওঠে রাত্রে, আর পুরুষ দেখলেই সে তার প্রতিশোধ নেয় একই রকম ভাবে। বর্তমানে ফিরে এলো অনির্বাণ, আর ফিরতেই সেই ভয়ঙ্কর মুখ তার চোখের সামনে দেখল। ততক্ষণে অনির্বাণের গলা মায়া ছেড়ে দিয়েছে। সে ঘরের এক কোণে পড়েছিল, আর তার সামনেই সেই ভয়ঙ্কর মুখে বসেছিল মায়া। অনির্বাণ নিজেকে সামলালো, চোখ বন্ধ করে মায়ার উদ্দেশ্যে বলল, শান্ত হও মায়া, শান্ত হও। তোমার স্বামীও যে একজন পুরুষ ছিল সেটা ভুলে যেও না। হয়তো হয়তো এখনো সে তোমার পথ চেয়ে বসে আছে। তুমি আজ অবধি যতজনকে শেষ করেছো তারা কেউই মুক্তি পায়নি। আমার অনুরোধ, এই প্রতিশোধের খেলা এবার বন্ধ করো। এইভাবে যদি সকলকে শেষ করতে থাকো তুমি, তাহলে নারীর প্রতি সম্মান আর কেউই কখনো দেখাবে না। যাও মায়া, যাও। তুমি সেই সকল আত্মাদের মুক্ত করে নিজেও মুক্তি পাও। এই সকল পাপ থেকে পুণ্যের দিকে এগিয়ে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, এই ভূমিতে যেখানে তোমার ঘর জ্বালানো হয়েছিল সেখানে তৈরি হবে তোমার স্বপ্ন। বলো মায়া, আমায় তুমি বলো, তুমি কি চাও? আমার মৃত্যু, না গ্রামের উন্নতি তথা তোমার স্বপ্ন পূরণ? চারিদিক স্থির হয়ে গেছে। বাইরে চলতে থাকা ঝড় থেমে গেছে। মায়াও তখন তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে। শান্ত হয়েছে সে। ধীরে ধীরে চোখ খোলে অনির্বাণ, মুখের মাস্ক খুলে ফেলে। ঘর অন্ধকার, কিছু দেখতে পায় না সে প্রথম দিকে। তারপর ধীরে ধীরে চোখ শুয়ে আসে। নিচে বড় ঘড়িতে 4টের ঘন্টা বাজে। টেবিলের এমার্জেন্সি বাতিটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে, কিন্তু তার সামনে আর কেউই নেই। সে চিৎকার করে ডাকে, মায়া, মায়া। প্রথম দিকে কেউ সাড়া দেয় না। তারপর হঠাৎ এক অদৃশ্য কণ্ঠ ভেসে আসে, অনির্বাণ বাবু, তুমি আজ আমায় মুক্তি দিলে। আমি আমার সাথে থাকা সকল আত্মাদেরও আজ মুক্তি দিলাম। এই বাড়ির আনাচে কানাচে তুমি অনেক কঙ্কাল পাবে, সেগুলো যথাযথ সৎকার করো। আমার স্বপ্ন ছিল একটা সুন্দর সংসারের, যা পূরণ না হওয়ার জন্য আমি জ্ঞানত অজ্ঞানত অনেক পাপ করে ফেলেছি। আমায় মুক্তি দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার বাড়িকে যারা শ্মশান করে দিয়েছিল তাদেরও আমি শেষ করেছিলাম একইভাবে। সাহেবদের সম্মোহন করে টেনে নিয়ে এসে
এই বাড়িতেই কামনার দংশনে ছিন্ন বিচ্ছিন্ন করেছি। জমিদার ও পরবর্তীতে তার ছেলেকেও ছাড়িনি। এখানে যারাই এসে রাত্রি যাপন করেছে তারাই আমার কামনার জালে বাঁধা পড়ে কামনার জালে মৃত্যুবরণ করেছে। তাদের কাউকেই আমি আমার অতীত দেখাইনি, কেউ জানতেও চায়নি আমার সত্য। তবে আমার আর কোনো চাহিদা নেই। কিন্তু এই বাড়িতে যদি আর কখনো কোনো মেয়েকে ধর্ষিত হতে হয় তবে আমার অভিশাপ রইল, সেই আত্মা আর কোনো দিনও মুক্তি পাবে না। আবার সেই বুনো জুই ও পচা চন্দনের গন্ধের মধ্যে দিয়ে আমার প্রতিশোধ জন্ম নেবে সেই মেয়েটির আত্মায়। আর তখন যে হত্যালীলা শুরু হবে তা আর থামবে না। এটাই আমার শেষ কথা। আমি চললাম অনির্বাণ বাবু। এই কথা বলে থামল সেই কণ্ঠ। কিছুক্ষণ পরে অনির্বাণ তার ক্যামেরা ও এমার্জেন্সি বাতিটা নিয়ে বিধ্বস্ত অবস্থায় নিচে নেমে এলো। বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। অনির্বাণ কোনো মতে বাইরের সদর দরজা খুলল। নিজের এইচওডিকে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল অনির্বাণ। তারপর ভেতরে নিয়ে গিয়ে সব কথা খুলে বলল। থ্যাংক গড যে তুমি ঠিক আছো। আমি ভোরবেলা যাতে এখানে পৌঁছতে পারি তাই মাঝরাতেই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ভেবেছিলাম অন্য কাউকে পাঠাবো, কিন্তু পরে ভাবলাম অত রাতে কেউই আসতে রাজি হবে না। দু সাল। বর্তমানে জমিদার বাড়িটা একটা শুটিং স্পট। গেস্ট হাউস হিসাবে ভাড়া দেয় আর্কিটেকচার বিভাগ, কিন্তু এখনও এখানে মহিলাদের রাতে থাকা নিষিদ্ধ। বাইরে সেটা বড় করে লেখা আছে, কিন্তু ওই যে কথায় বলে না, কৌতূহল আর কামনার নেশা মানুষকে পাপের পথেই নিয়ে যায়। এখানকার সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি ভীষণভাবে অ্যাক্টিভ, তাই সরকার পক্ষ নিশ্চিত ছিল। কিন্তু জানুয়ারির সেই রাতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ইউটিউবে শর্ট ফিল্ম করতে আসা একটা 4-5 জনের ছেলের টিম প্রায় রোজই এখানে এসে শুটিং করছিল। ভাড়া নিয়েছিল 10 দিনের জন্য। বেশ চলছিল সব কিছু। শুটিং শুরুর 2-1 দিন পরেই সেখানে এসে হাজির হলো এক পরমা সুন্দরী মেয়ে, যাকে কাস্ট করা হয়েছিল ফিল্মের নায়িকা হিসাবে। বাইরের বোর্ডটাতে ওই লেখাটা দেখেই সে বলল, জাস্ট রাবিশ। ই আবার কি? কেন মহিলা রাতে থাকলে কি হয়? ম্যাম, অনেক বছর আগে এখানে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, সেই জন্যই রাতে মেয়েরা এখানে থাকে না। বিশেষ করে কোনো ছেলেদের সাথে তো একদমই না, এমনকি স্বামী স্ত্রীও নয়। বহু বছর আগে এখানে মায়া নামক এক মেয়ের আত্মা দীর্ঘ 1900 শতকের গোড়া থেকে মোট 40 জনকে মেরেছিল। 1998 সালে একজন বাবু এসেছিল এখানে, তাকে আর মারতে পারেনি। শুনেছি সেই মুক্তি দিয়েছিল তাকে। বাকি কঙ্কালগুলো পাওয়া গেছিল এই বাড়ির আশেপাশে এলাকা থেকে। রিয়েলি? ওহ গ্রেট! ভূত তো আমরা শহর কলকাতায় পাই না। আমার কি সৌভাগ্য, আমি তার দেখা পাবো। আচ্ছা, এখনো কি সেই মায়া আছে? জানি না ম্যাম, আসলে অনেকেই বলে আছে, আবার অনেকেই বলে নেই। তবে বাবার মুখে শুনেছিলাম সেই আত্মা নাকি বলে দিয়েছিল যদি আবার কোনো মেয়ে মানুষের উপর অত্যাচার হয় তাহলে সে আবার জেগে উঠবে। উফ, সো গ্রেট! আই লাভ আত্মা। এই বলেই মেয়েটি চলে গিয়েছিল। মহিলাদের থাকার জন্য সেই বাড়ি একটু দূরেই একটা লজের ব্যবস্থা করে দিয়েছিল প্রোডাকশন হাউস। কিন্তু যেদিন শুটিং শেষ হবে সব কিছুই প্যাক হয়ে চলে গিয়েছিল। শুধু যেতে পারেনি ফিল্মের ডিরেক্টর নিশীথ।
প্রডিউসার ভিকি ও নায়িকা নিরাশা। সেদিন রাত্রে প্রবল বৃষ্টির কারণে লজ থেকে জমিদার বাড়িতে এসেও ফিরতে পারেনি নিরাশা। সিকিউরিটির কিছুই করার ছিল না, তবুও সে বলেছিল, ম্যাম, ওই পূব দিকের ঘরে কিন্তু আপনি যাবেন না। ওখানেই ওই মায়ার মৃতদেহ পাওয়া গেছিল। আপনি বরং এক কাজ করুন, আপনি ওই পাশের ঘরে গিয়ে থাকুন। এই বলে সিকিউরিটি নিচে চলে যেতেই নিরাশা গিয়ে ঢুকল সেই ঘরটায়। তখন সেখানে মদের আসর সাজিয়ে বসেছিল নিশীথ ও ভিকি। আর ভালো ভালো বড় ফিল্মে কাজ পাওয়ার চাহিদায় নিরাশাও বসে পড়ল সেই আসরে। তারপর মদের নেশায় চুর হয়ে নিশীথ ও ভিকি সেই প্রবল বর্ষার রাতে মেতে উঠল এক আদিম উন্মাদনায়। সকাল হলে সেখানে নিশীথ ও ভিকির লাশ পাওয়া যায়, কিন্তু নিরাশাকে আর কোথাও পাওয়া যায়নি। সে এখন জীবন মৃত্যু, স্থূল ও সূক্ষ্ম আত্মা শরীরের মাঝামাঝি কোনো এক স্তরে বিরাজ করছে, আর খেলে চলেছে মেয়ে শরীরকে ভোগের বস্তু মনে করা অমানুষদের নৃশংসভাবে হত্যার এক সাংঘাতিক খেলা। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর করব না, আমি আর করব না। আমাকে ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও।